ভাঙিজার গই ওতে প্রায় আর জিনিসপাতি বেশি হতিও অনেক মানুষ কষ্টে আমাদের জীবন এখন বন্যার বাঁধে ডুবে গেছে, ঘর বাড়ি সব। বানের পানি কমলেও ঘুরে দাঁড়ানোর লড়াই, ত্রাণের অপেক্ষায় পার্বত্যাঞ্চলের মানুষ, পাশে থাকার আশ্বাস সরকারের। ড্রেনেজ ব্যবস্থাগুলো আসলে আমাদের সেই স্বাধীনের পর থেকে আমরা দেখি নাই যে এটার কোনো উন্নতি হইতে। শিক্ষামন্ত্রীর উচিত এরকম বৈরী আবহাওয়ায় পরীক্ষাগুলো স্থগিত করা। রাজধানীর সড়কে আজও বৃষ্টির ভোগান্তি, বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা। জলাবদ্ধতার 171টি হটস্পট চিহ্নিত। জলাবদ্ধতা নিরসনে খাল খনন, পরিচ্ছন্নতায় জোর প্রধানমন্ত্রীর। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় গাছ লাগানোর আহ্বান। অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। আওয়ামী লীগ আমলের অব্যবস্থাপনায় নাগরিক ভোগান্তি, দাবি রিজভির। আত্মসমর্পণ করলে কারাগারি হবে শেখ হাসিনার ঠিকানা, বললেন প্রতিমন্ত্রী। চট্টগ্রামে দিনে দুপুরে ইন্টারনেট প্রতিষ্ঠানে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, চাঁদা না পেয়ে কর্মীদের মারধর, মাঠে নেমেছে পুলিশ। আর্থিক খাতে সংস্কারে সন্তুষ্ট IMF, দাবি অর্থমন্ত্রীর। সারা দেশে মডেল মসজিদে দুর্নীতির তদন্ত হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্বকাপে কাল স্পেন ফ্রান্স লড়াই শেয়ানে শেয়ানে। জমাট রক্ষণ ভাঙার চ্যালেঞ্জ দুই দলেরই। মেসিকে ছাড়াই অনুশীলনে আর্জেন্টিনা। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমের সাথে আছি আমি ফারাবি হাফিজ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শিরোনামেই আপনারা শুনছিলেন চট্টগ্রাম ও পার্বত্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। ধীরে ধীরে পানি নামছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। তবে এখনও অনেক এলাকা প্লাবিত রয়ে গেছে। বৃহত্তর চট্টগ্রামে বন্যায় এখন পর্যন্ত প্রশাসন যে হিসেবের কথা বলছে, সেখানে তারা বলছেন যে 51 জন মানুষ এখন পর্যন্ত মারা গেছেন। দোহাজারীতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চিত্র। জমে আছে কোমর সমান পানি, ব্যাহত হচ্ছে যান চলাচল। বিমানবন্দরে এসেছিলাম একটা বাইকে বিদেশে পাওয়ার জন্য। এখন আমরা 2-1 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। এখানে পানি অনেক হয়েছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, আর যেতে পারতেছে না, এখানে দাঁড়ায় থাকছি। অনেক মানুষ কষ্টে আমাদের জীবন এখন বন্যার বাঁধে ডুবে গেছে, ঘর বাড়ি সব। সাতকানিয়া, বাঁশখালী সহ চট্টগ্রামের 6 উপজেলায় বন্যার উন্নতি হচ্ছে, নামতে শুরু করেছে পানি। তবে এখনও পানিবন্দী অনেক এলাকার মানুষ। ত্রাণ বিতরণে গিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এই মুহূর্তে আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আমরা দুর্গত মানুষকে উদ্ধার করতে চাই এবং আমরা তাদের মুখে খাবার পৌঁছে দিতে চাই। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ দেব। যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। কক্সবাজারের নিম্নাঞ্চল থেকেও নামছে পানি, তবে কমেনি দুর্ভোগ। এখনও পানিবন্দী 1,500-এর বেশি মানুষ। প্রশাসনের হিসেবে ক্ষতিগ্রস্ত জেলার অন্তত 5 লাখ মানুষ। ঘর বাড়ি প্রায় ভাঙিজার গই ওতে প্রায় আর জিনিসপাতি বেশি হতিও একটু কম মিলে এখন আবার বাড়ি যাবে বেশি। বান্দরবানে বিপদ সীমার নিচে নেমেছে সাঙ্গু ও মাতামুহুরীর পানি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। আমাদের ঘরের সম্পূর্ণ মালামাল ভাইসা চলে গেছে, কিছুই বের করতে পারি নাই। এই বন্যায় আমার সবকিছু নষ্ট হয়ে গেছে, আমার দোকান আর বাসা বাড়ির মালামাল কিছু নিতে পারি নাই। এখন যা আছে এগুলো নিয়ে দেখি আবার কিছু শুরু করতে পারি কিনা। এদিকে নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত 1 নম্বরে নামিয়ে আনা হয়েছে, আর উঠিয়ে নেওয়া হয়েছে সমুদ্র বন্দর সমূহের সতর্ক সংকেত। সাদাত শাহেদ, স্টার নিউজ। এদিকে বন্যার কবলে পড়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল এরিয়া। উজানের ঢলে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। 2 দিন ধরে পানির নিচে সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন এলাকা।
একদিন আগেও যে হোটেল ব্যস্ত ছিল বেচাকেনায়, কয়েক ঘন্টার ব্যবধানে তাতে বানের জলের রাজত্ব। থালাবাটি পরিষ্কার করে অলস সময় পার করছেন দোকানি কর্মচারীরা। আইসা দেখি যে দোকানের মধ্যে পানি উঠতেছে, এইগুলি থামাইতে থামাইতে আরো পানি হয়ে গেছে দোকানের ভিতরে। অতিবৃষ্টি ও উজানের ঢলে হু হু করে বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগরা, মণিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় এবং কাস্টমস হাউস এলাকায়। অনেকে ধান লাগাবার জন্য জ্বালা রোপণ করছে আর কি, তারপর ওইগুলিও প্রায় নষ্টর পথেই। আবার যে বৃষ্টি আকাশে যে পরিস্থিতি, বৃষ্টি বাড়ে তাহলে তো আবার পানি উঠবো। উজানের ঢল আর বৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়েছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে জেলা শহরের সাথে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসল। জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর প্রবল পানির চাপে ব্যাঙ্গে দ্বিখণ্ডিত হয়ে আমাদের সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে। বাড়িঘরও পানি আমরা যাতায়াত করতে পারি না, আমরা খুব দুর্গতির মাঝে আছি। সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদ নদী সমূহের তীরবর্তী নিম্নাঞ্চল সমূহে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। মৌলভীবাজারে পানি কমলেও দুর্ভোগ কমেনি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সদর, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল এবং কুলাউড়া উপজেলার 31টি ইউনিয়ন। এক রাতের পাহাড়ি ঢলে বদলে গেছে হবিগঞ্জের হাজারো মানুষের জীবন। খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 25টি গ্রাম। পানিবন্দী প্রায় 50,000 মানুষ। বৃষ্টিপাত কমলেও পাহাড়ি ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি। বুড়ো বাসুর মানুষ আমরা আত্মস্বজনের বাড়ি গিয়ার ফেতে কোনো যানবাহন আছে সকিরের কমন পানি মাল মাত্রা যা ছিল সম্পূর্ণ মানুষের বাড়িতে রাখছি। ধান পান করছি, অনেক অঝোরধারার বৃষ্টি আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আগামী 48 ঘন্টায় তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বন্যা পরিস্থিতি আপনাদেরকে সরাসরি জানাতে চাই চট্টগ্রাম থেকে মামুনুর রশিদ অভি। আর সুনামগঞ্জের খবর আপনারা একটু আগে দেখছিলেন। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহবুব। শুরুতেই চট্টগ্রামে যেতে চাই। অভি, একটু বলবেন যে সাতকানিয়ায় পানি নামতে শুরু করেছে, আমরা রিপোর্টে দেখাচ্ছিলাম, সেখানে আনোয়ারার এই দিকটায় এবং কোনো জায়গায় শহরে এখনও আজকেও প্রবল বৃষ্টি হয়েছে। কি কি খবর দিবেন, মানে কোন কোন জায়গার অবস্থার উন্নতি হয়েছে, কোন কোন জায়গার অবনতি হয়েছে? ফারাবে, উন্নতি হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া অঞ্চলে এবং এই উপজেলাটিতে পানি সকাল থেকেই নামতে শুরু করেছে। যেহেতু সকালে আমি যদি বলি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কিছু বৃষ্টি ছিল এবং এরপর থেকে পুরো দিন ব্যাপী এখন পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হয়নি। ফলে এটি একটি স্বস্তির বিষয় যে বৃষ্টি না হওয়ার কারণে পানি কমতে শুরু করেছে বা যে ঢল, পাহাড়ি ঢল, সেটি এখন নেই বললেই চলে। তবে বেশ কিছু এলাকায় এখনও পানিবন্দী হাজারো মানুষ রয়েছে। বাঁশখালী এবং সাতকানিয়ার প্রত্যন্ত যে এলাকাগুলো, বিশেষ করে আমি যদি বলি তেমোহনী এবং কেউচিয়া, এইসব এলাকায় আমরা গিয়েছিলাম। সেখানে এখনও ঘরবন্দি মানুষেরা সেখানে বসবাস করছে এবং তাদের যে দুর্গতি এবং বিশেষ করে বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানি, এছাড়া স্যানিটেশন ব্যবস্থা, তাদের ঘরের যে আসবাবপত্র সব কিছু পানিতে তলিয়ে গেছে। এবং সবচেয়ে করুণ বিষয়, কৃষক যারা রয়েছেন তাদের মাছের ঘের থেকে শুরু করে ফসলের জমি সব কিছু এখন পর্যন্ত পানির নিচে। ফলে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে উঠে সামনের দিনগুলোতে পরিবার নিয়ে কিভাবে চলবেন, এই দুশ্চিন্তায় প্রতিটি মানুষের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন নানাভাবে মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছে এখন পর্যন্ত আমরা দেখেছি। তবে কিছু কিছু জায়গায় মানুষজন ত্রাণ পায়নি এমন অভিযোগ কিন্তু করা হচ্ছে। তবে জেলা প্রশাসন থেকে বলছেন যে যেসব এলাকায় ত্রাণ পাওয়া যায়নি তাদেরকে ত্রাণ সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য তাদের যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে। এবং আজকে পর্যন্ত বিভিন্ন এলাকায় যেহেতু পানি নামতে শুরু করেছে, সেখানে ক্ষয়ক্ষতির যে চিহ্ন সেটি একেবারে স্পষ্ট হচ্ছে। পানি যতই নামছে তত বেশি ক্ষয়ক্ষতি সেটি পরিষ্কার হচ্ছে, দেখা যাচ্ছে। তারা বলছেন যে তাদের যেই সমস্যা হয়েছে, যে ক্ষতি হয়েছে, সেটি সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতা করা না হয় সেক্ষেত্রে আগামী দিনগুলো তাদের একেবারেই পথের মধ্যে বসতে হবে। কারণ কোথাও কিছু নেই বললেই চলে, সব কিছু হারিয়ে সব মানুষজন, অর্থাৎ সাতকানিয়া, বাঁশখালী, এই অঞ্চলগুলো মানুষজন একেবারেই নিঃস্ব হয়ে গেছে। ফারাবি, অনেক ধন্যবাদ অভি। আমরা একটু যেতে চাই সুনামগঞ্জে। আমির রয়েছেন সেখানে। আমির, সুনামগঞ্জে
গত পরশু পর্যন্ত পরিস্থিতি অতটা স্বাভাবিক হয় না। আজকে আমরা খবরে দেখছিলাম যে সেখানে বিশেষ করে তাহিরপুরে ভারতীয় যে পাহাড়ি যে ঢল, সেই ঢলের কারণেই সম্ভবত ওখানে বিভিন্ন বাড়ি তলিয়ে গেছে বলে আমরা একটু আগে রিপোর্টে দেখছিলাম। কি খবর দিবেন বলেন তো? ফারাবি, দেখুন যে আজকে সুনামগঞ্জের স্বস্তির খবর দিয়ে যদি শুরু করি, যে সুনামগঞ্জে দীর্ঘদিন পরে আকাশ তার আপন মহিমায় ফিরেছিল এবং দুপুরের পর থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল ছিল, কিন্তু আবহাওয়ার যে পূর্বাভাস আছে সেটি বলছে যে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত 48 ঘন্টা পর্যন্ত একটি পূর্বাভাস আছে এবং সেখানে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আপনাকে যদি জানাই যে দেখুন, সুনামগঞ্জের তাহিরপুর আনোয়ারপুর যে সড়কটি আছে সেই সড়কটি পানির নিচে তলিয়ে গেছে এবং এই পানি হাওড়ে গিয়ে প্রবেশ করছে। হাওড়ে পানি প্রবেশ করার সাথে সাথে হাওড়ের পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে সুনামগঞ্জের যে সকল নদ নদী আছে পাহাড়ি বর্ষণের ফলে সবগুলো নদ নদীর পানি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আপনাকে যদি বলি যে সুনামগঞ্জের ছাতক উপজেলার যে সুরমা নদী আছে সেই সুরমা নদী দিয়ে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি দিরাই উপজেলার মারকুলি পয়েন্ট দিয়ে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো ক্রমাগত পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা তৈরি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যেহেতু উজানে বৃষ্টিপাত আছে, একই সাথে সুনামগঞ্জেও রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি পূর্বাভাস আছে, সেই ক্ষেত্রে বলা চলে যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং বন্যা পরিস্থিতি তৈরি হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে 1311টি আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত করে রেখেছেন। একই সাথে 1000-এরও অধিক মেডিকেল টিম তারা মেডিকেল টিম প্রস্তুত করে রেখেছেন এবং সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে যে কোনো জায়গায় যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে যেন দ্রুত তাদেরকে রেস্কিউ করে তাদেরকে প্রয়োজনীয় সহায়তা করা যায়, সেটির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। তো ফারাবি, বলাই চলে যে সুনামগঞ্জে এই মুহূর্তে আবহাওয়াটা একটু ভালো থাকলেও রাত থেকে আবারও সুনামগঞ্জে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এমনটি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফারাবি, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। জি, অনেক ধন্যবাদ আমির মাহবুব। তিনি জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে। বিশেষ করে তাহিরপুরের পরিস্থিতি আগের থেকে খারাপ হয়েছে, তবে আজকে যেহেতু বৃষ্টি হয় নাই বিকেল থেকে, সেই কারণে পরিস্থিতি কিছুটা ভালো বলছিলেন তিনি। পরের খবরে যাই। টানা দ্বিতীয় দিনের ভারী বৃষ্টিতে জলজট আর যানজটে নাকাল ঢাকার মানুষ, অর্থাৎ রাজধানীবাসী। কোথাও হাঁটু পানি হয়েছে, কোথাও কোমর সমান পানি দেখা গেছে। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তির চরমে শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ। এমন পরিস্থিতিতে জলাবদ্ধতার পুরনো সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন নগরবাসী। সব খাল বন্ধ করে দিয়ে তিলোত্তমা শহর করে 1 ঘন্টার বৃষ্টি ঢাকা শহর সহ্য করতে পারে না। ঢাকা যেন এক অচেনা নদী। একদিনের টানা বৃষ্টিতেই তলিয়ে গেছে ঢাকার অধিকাংশ এলাকা। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল কিংবা নিউ মার্কেট, সবখানেই একই চিত্র। রাস্তা, অলিগলি, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা দোকানপাট তলিয়ে দুর্ভোগ ভোগান্তিতে দিশেহারা সবাই। অথচ এই সমস্যা সমাধানে বছরের পর বছর বাজেট বাড়িয়ে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। বাজেটের পুরোপুরি আবার খরচও হচ্ছে। নগর ভবন দুটির তথ্য, গত 6 বছরে জলাবদ্ধতা নিরসনে খরচ করেছে 708 কোটি 38 লাখ টাকা। যখন বৃষ্টি আসে তখনই শহরের মধ্যে এরকম পানি। মানবিক জীবন যাপন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে শুধু জলাবদ্ধতার কারণে। আজকে মাসখানিক হয়ে যাইতেছে, তারা কাজ করে কি করে না, আসে 1 কোদাল করে মাটি উঠায়, তারা চলে যায়। শুধু তাই নয়, ঢাকা ওয়াসা থেকে খালের দায়িত্ব নেয়ার পর উত্তর সিটিতে 138টি এবং দক্ষিণে 33টি জলাবদ্ধতার হটস্পট চিহ্নিত করে পরিকল্পনা নেওয়া হয়। সেই অনুযায়ী খরচ হয় টাকা। একদিনের বৃষ্টি চোখে আঙুল দিয়ে দেখালো এসব পানিতেই ভেসে গেছে জনগণের টাকা। এরকম নগরী আমাদের কাছে কাম্য না। এই মুহূর্তেই সরকারের উচিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে যেখানে জবাবদিহিতামূলক একটি নাগরিক বন্দোবস্ত থাকবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, জলাবদ্ধতা সমাধানে যে পরিকল্পনা সেই ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বৃষ্টি হওয়াতেই পানি সরতে সময় লেগেছে। বরাদ্দকৃত টাকা সঠিকভাবে খরচের দাবি কর্তা ব্যক্তিদের। আমরা
ভুক্তভোগীরা বলছেন কর্তৃপক্ষের এসব বক্তব্য প্রতি বছর দুর্যোগ এলেই শোনা যায়, কিন্তু কোনো সমাধান নেই। তাই এখন দরকার সত্যিকারের কার্যকর পদক্ষেপ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। জলাবদ্ধতার আরও খবর আপনাদেরকে জানাতে চাই। রাজধানীর নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহানুর ইসলাম। শাহানুর, আজকের যে খবর, গতকাল এবং আজকে আপনি মিরপুর সংলগ্ন এলাকা বলেন, আপনি ধানমন্ডি, মোহাম্মদপুর, নিউ মার্কেট, নীলক্ষেত, রামপুরা, বাড্ডা, পুরান ঢাকা, মতিঝিল, মানে সব জায়গায় আপনি এই মুহূর্তে যদি নীলক্ষেত এলাকায় থাকেন, আপনি একটু বলবেন যে এখন পানি কমার কথা। বিকেলের পরে সেভাবে আর বৃষ্টি হয় নাই, দুপুরের পর থেকে বিশেষ করে, কিন্তু আপনার পেছনে আপনি যেখানে দাঁড়ানো মনে হচ্ছে যে নদীর মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। ফারাবি, নদীর মধ্যে দিয়ে মনে হচ্ছে গাড়ি যাচ্ছে, কিন্তু এটা আসলে নদী নয়, এটি রাজধানী ঢাকার একটি রাস্তা। এবং আপনি অন্যান্য এলাকার কথা বলছিলেন, যেহেতু দুপুরের পর থেকে বৃষ্টি হয়নি, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই কিছুটা স্বস্তির খবর। অর্থাৎ আমরা যখন 4টার খবর জানাচ্ছিলাম আমাদের হাঁটু পর্যন্ত এখানে পানি ছিল, কিন্তু এখানে কিন্তু হাঁটু পর্যন্ত যদি বলি 1.5 ফিট মতো পানি ছিল, এখন কিন্তু টোটালি বলা যায় যে আর 1/2 ফিট মতো পানি আছে, অর্থাৎ পানি কমতে শুরু করেছে। এটি বর্তমান খবর, রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর বলা যেতে পারে। সুতরাং সব মিলিয়ে পানি কমতে শুরু করেছে এবং আশা করা যাচ্ছে যদি আর ভারী বর্ষণ রাজধানীতে না হয় তাহলে কিন্তু পানি হতে পারে আর 4 থেকে 5 ঘন্টার মধ্যে নিউ মার্কেট এলাকার ঢাকা কলেজের সামনের যে রাস্তায় পানি জমেছে সেটি কমে যেতে পারে। পাশাপাশি আমরা শেওড়াপাড়ায় ছিলাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে শহীদুল্লাহ হলের সামনে ছিলাম, ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়েছিলাম। সব মিলিয়ে সকাল থেকে যে পর্যবেক্ষণ আমাদের মনে হচ্ছে যে ভারী বৃষ্টি যদি আর না হয় ফারাবি, তাহলে হতে পারে কিছুক্ষণের মধ্যে পানি কমে যাবে। এই মুহূর্তে মিরপুরের যে রাস্তা, সেই রাস্তায় রয়েছি একদমই নিউ মার্কেটের সাথেই। ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, যেহেতু গতকাল থেকেই ভারী বর্ষণের কারণে রাস্তায় জলবদ্ধতা তৈরি হয়েছে, জলবদ্ধতা যেমন তৈরি হয়েছে যানজটও তেমন তৈরি হয়েছে। সুতরাং সব মিলিয়ে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ফারাবি রাজধানীবাসীর এই রাস্তা দিয়ে যারা চলাচল করে। সুতরাং স্বস্তির খবর এখন একটাই বলা যেতে পারে, যদি ভারী বর্ষণ না হয়ে থাকে পানি আরো কমবে এবং কিছুক্ষণের মধ্যেই পানি কমতে পারে। এবং এই যে জলাবদ্ধতা সেটি কিন্তু একটি কোনো সমস্যা নয়, এই সমস্যার কারণে তৈরি হয়েছে যেমন যানজট, ভোগান্তি তৈরি হয়েছে। যারা 2 দিন ধরে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বের হচ্ছিলেন সকালে, তারা রাস্তায় যাওয়ার সময় যেমন পানি পেয়েছে, 8 ঘন্টা অফিস শেষেও তারা বের হয়ে দেখছে রাস্তায় পানি। সুতরাং উন্নতি কোনোটা হয়নি। সুতরাং আগামীকাল থেকে বলা যায় কিছুটা যদি পানি কমে, সুতরাং কিছুটা পানি আশা করা যাচ্ছে কমবে। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি, নিউ মার্কেট এলাকায় গতকালকে কিন্তু হাঁটু পানি দোকানের মধ্যে ছিল, সে পানি এখন নেই। আমরা দেখেছি যারা ক্রেতা রয়েছে, ক্রেতারা কিন্তু আসতে শুরু করেছে এবং বেচা বিক্রিও শুরু হয়েছে। তবে ব্যবসায়ীদের মোটা দাগে দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে, অর্থাৎ বিগত সরকারের সময়েও এই জলাবদ্ধতার কোনো সমাধান হয়নি। ব্যবসায়ীরা চাই, এ রাস্তায় ব্যবহারকারী সাধারণ জনগণ চায় যে খুব দ্রুত ড্রেনের ব্যবস্থা করা এবং সমাধান একটি নিয়ে আসা, যেন অদূর ভবিষ্যতে এই জলাবদ্ধতায় আধুনিক মেগাসিটি মানুষকে সমস্যায় পড়তে না হয়। ফারাবি, আপনি ঠিকই বলেছেন। এবং গতকাল যে রাস্তায় দাঁড়িয়ে আছেন সেই রাস্তায় কোমর সমান পানি হয়ে গিয়েছিল গতকালের। আজকে সেই তুলনায় দুপুরের পর থেকে বৃষ্টি না হয় সেখানে পরিস্থিতি কিছুটা মনে হচ্ছে যে গাড়ি চলাচল করতে পারছে। অনেক ধন্যবাদ শাহানুর ইসলাম। এবং তিনি জানাচ্ছিলেন যে ঢাকার শুধুমাত্র নিউ মার্কেট এলাকা না, ঢাকার মোটামুটি কম বেশি সব জায়গায়, নতুন ঢাকা, পুরনো ঢাকায় সব জায়গায় মানুষ আসলে সাফার করছে এই বৃষ্টির পানির, এই জলাবদ্ধতায়। রাজধানীতে ভারী বৃষ্টিপাত কমেছে ঠিকই, কিন্তু রংপুর, রাজশাহী, চট্টগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বর্ষণ হওয়ার কথা বলছে আবহাওয়া অফিস। আর মৌসুমি বায়ুর প্রভাবে 16 জুলাই থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টিপাতের শঙ্কার কথা বলছে আবহাওয়া অফিস। আর এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে যে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের 9 জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টিতে নাকাল পুরো দেশ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। রাজধানীতে গেল 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাস্তার বদলে খাল হয়েছে আর কি, নৌকা চালাইলে ভালো হইবে আর কি। কালকে আসছে এখানে পানি মনে হয় কোমরের উপরে ছিল, চলাফেরা মনে হয় বেহাল অবস্থা। রিক্সা এই 20 টাকার ভাড়া 200 টাকা চাইতেছে। এখানে করে না যায় আর উপায় নাই, কারণ পুরা রাস্তায় পানি জমা। আবহাওয়া অধিদপ্তর বলছে রাজধানীতে কমলেও উত্তরাঞ্চলের জেলাগুলোতে হবে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে, কিন্তু এখনো বৃষ্টিপাত সারা বাংলাদেশেই থেমে থেমে অব্যাহত রয়েছে। আগামী 24 ঘন্টায় বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের তীব্রতা কমে যেতে পারে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা আবার বাড়তে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 4টি পয়েন্টে সুরমা,
কুশিয়ারা ও সুমেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে অতিবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে। নদী অববাহিকায় সিলেট সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। উত্তর পূর্বাঞ্চলে এবং উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের শঙ্কা আছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। এই আধুনিক যুগেও জলাবদ্ধতায় নাকাল রাজধানী ঢাকার মানুষ, অথচ এর থেকে নিস্তার পেতে গেল ৬ বছরে ৭০৮ কোটি টাকা খরচ করেছে ২ সিটি কর্পোরেশন। বিপুল বাজেটের পরও কাজের কাজ কিছুই হয়নি, সব কাগজে কলমে। এই কাগজে কলমে ১৭১টি হটস্পট চিহ্নিত করা গেছে, এইটুকুই কাজের কাজ। আর ভেস্তে গেছে গত ২ দিনে সব রকমের পরিকল্পনা, জানাচ্ছেন আহমেদ রবি। সব খাল বন্ধ করে দিয়ে তিলোত্তমা শহর করে 1 ঘন্টার বৃষ্টি ঢাকা শহর সহ্য করতে পারে না। ঢাকা যেন এক অচেনা নদী। একদিনের টানা বৃষ্টিতেই তলিয়ে গেছে ঢাকার অধিকাংশ এলাকা। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল কিংবা নিউ মার্কেট, সবখানেই একই চিত্র। রাস্তা, অলিগলি, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা দোকানপাট তলিয়ে দুর্ভোগ ভোগান্তিতে দিশেহারা সবাই। অথচ এই সমস্যা সমাধানে বছরের পর বছর বাজেট বাড়িয়ে যাচ্ছে ২ সিটি কর্পোরেশন। বাজেটের পুরোপুরি আবার খরচও হচ্ছে। নগর ভবন দুটির তথ্য, গত ৬ বছরে জলাবদ্ধতা নিরসনে খরচ করেছে ৭০৮ কোটি ৩৮ লাখ টাকা। যখন বৃষ্টি আসে তখনই শহরের মধ্যে এরকম পানি। মানবিক জীবন যাপন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে শুধু জলাবদ্ধতার কারণে। আজকে মাসখানিক হয়ে যাইতেছে, তারা কাজ করে কি করে না, আসে 1 কোদাল করে মাটি উঠায়, তারা চলে যায়। শুধু তাই নয়, ঢাকা ওয়াসা থেকে খালের দায়িত্ব নেয়ার পর উত্তর সিটিতে ১৩৮টি এবং দক্ষিণে ৩৩টি জলাবদ্ধতার হটস্পট চিহ্নিত করে পরিকল্পনা নেওয়া হয়। সেই অনুযায়ী খরচ হয় টাকা। একদিনের বৃষ্টি চোখে আঙুল দিয়ে দেখালো এসব পানিতেই ভেসে গেছে জনগণের টাকা। এরকম নগরী আমাদের কাছে কাম্য না। এই মুহূর্তেই সরকারের উচিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে যেখানে জবাবদিহিতামূলক একটি নাগরিক বন্দোবস্ত থাকবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, জলাবদ্ধতা সমাধানে যে পরিকল্পনা সেই ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বৃষ্টি হওয়াতেই পানি সরতে সময় লেগেছে। বরাদ্দকৃত টাকা সঠিকভাবে খরচের দাবি কর্তা ব্যক্তিদের। ভুক্তভোগীরা বলছেন, কর্তৃপক্ষের এসব বক্তব্য প্রতি বছর দুর্যোগ এলেই শোনা যায়, কিন্তু কোনো সমাধান নেই। তাই এখন দরকার সত্যিকারের কার্যকর পদক্ষেপ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। এদিকে পলিথিন বন্ধ যদি না করা হয় ঢাকার জলাবদ্ধতা কাটানো সম্ভব না, বলছেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। আজকে দুপুরে নগর ভবনে তিনি বলেছেন যে পলিথিনের কারণেই নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে, এটি বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। 416 বছর পূর্তি হতে যাচ্ছে 1 আগস্ট। তাই ঢাকা শহরের সংস্কৃতি, ঢাকা শহরের কৃষ্টি, ঢাকা শহরের সাহিত্য, ঢাকা শহরের সব কিছুকেই আমরা আবার মানুষের হৃদয়ে জাগিয়ে তুলতে চাই। পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন, এইটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে। বান্দরবনে বন্যা দুর্গত শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বিজিবি। রোয়াংছড়ির ক্রাইক্রন পাড়ায় চলে এই কার্যক্রম। বিজিবি বলছে যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা কার্যক্রম তারা অব্যাহত রাখবেন। আর এছাড়া অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধসের মতো দুর্যোগে উদ্ধার তৎপরতা, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ সহ সাধারণের জন্য তারা কাজ করছেন বলে জানিয়েছেন। বন্যা পরবর্তী সময়েও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছেন সেক্টর কমান্ডার। আমরা বিভিন্ন পাড়ায় এলাকাগুলোতে যে আমরা মেডিকেল ক্যাম্পেইন করব ইনশাল্লাহ, এবং এই একই কার্যক্রম ও বাকি 3টা ব্যাটালিয়নে 3টা অধিনায়ককে বলা আছে, তারাও ওই 3টা জায়গায় রুমা, আলীকদম এবং বলিপাড়াতে এই কার্যক্রম চালু রাখবে। আমরা
বিজিবির সদস্যরা সবসময় দেশবাসীর পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকেই আমরা এটা করছি এবং করে যাব। এদিকে ফেনী, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম সহ বন্যা দুর্গত 11 জেলার স্বাস্থ্যকর্মীদেরকে ছুটি বাতিল করেছে মন্ত্রণালয়। চালু করা হয়েছে হটলাইন। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এইসব জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন যে স্বাস্থ্য উপকরণের কোনো ঘাটতি নেই এবং তারা নিয়েছেন বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি। বৃষ্টি উজানে ঢলে ভাসছে পার্বত্যাঞ্চল। পাহাড় ধসে বড় প্রাণহানি থেকে শুরু করে সুপেয় পানি ও খাবার সংকটে বানভাসী মানুষ। বিপুল মানুষ রয়েছেন আশ্রয় কেন্দ্রে, দেখা দিচ্ছে রোগবালাই। এ অবস্থায় স্বাস্থ্য পরামর্শের জন্য হটলাইন চালু করেছে মন্ত্রণালয়। এছাড়া স্বাস্থ্য উপকরণের ঘাটতি নেই জানিয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে নেওয়া হয়েছে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার ব্যবস্থা। আমাদের জেলা প্রশাসক এবং তার সকল স্টাফ, আমাদের সিভিল সার্জন, ডিরেক্টর এট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সুপারিনটেন্ডেন্ট এট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সকলে সমন্বিতভাবে এই বন্যাকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের তথ্য জানিয়ে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। জনগণকে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে। এছাড়া 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রসঙ্গে বলেন, শিগগিরই সেখানে পরিদর্শনে যাচ্ছে মন্ত্রণালয়ের টিম, তারপরেই জানানো হবে পরবর্তী করণীয়। ইউনিটিয়া দরজা জানালা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও, তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে। তারা একটা দরখাস্ত আমাদেরকে দিয়েছে পুনর্দর্শনের জন্য। আমরা আজকে বসবো, আমরা পরিদর্শন করব। পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক এ ডিসিশন। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী বলেছেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি যে বার্তা দিচ্ছে তার প্রস্তুতি হিসেবেই সবুজ দেশ গড়ার পথে সরকার। আজকে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনি এবং সেখানে জানিয়েছেন যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় গাছ লাগাতে হবে। এ সময় জলাবদ্ধতা নিরসনে, খাল খনন ও তা পরিষ্কার রাখার উপরে জোর দিয়েছেন সরকার প্রধান। কখনো দাবদাহ, কখনো ভারী বর্ষণে বিপর্যস্ত জনপদ, কখনো নদীর উত্তাল স্রোত ভাসিয়ে নিচ্ছে জীবনের সমস্ত সঞ্চয়। প্রকৃতি যেন প্রতিদিনই দিচ্ছে গভীর এক সতর্কবার্তা। এই বাস্তবতায় এক মুঠো সবুজের প্রত্যাশায় বরিশালে প্রধানমন্ত্রী গৌরনদীতে গাছ লাগালেন নিজ হাতে, দিলেন সবুজ দেশ বিনির্মাণের বার্তা। সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। তার মতে একটি চারা আজকে বন্যা জলাবদ্ধতা দূর করতে না পারলেও হতে পারে আগামীর দুর্যোগ মোকাবেলার ছোট্ট সূচনা। সারা দেশের মতো বরিশালের আকাশেও কয়েকদিন ধরেই অঝরে কাঁদছে। এই ভারী বর্ষণে দেশের এক প্রান্তে পানিবন্দী মানুষ, কোথাও বা নদী ভাঙনে মুহূর্তেই বিলীন হচ্ছে দীর্ঘদিনের জমানো স্বপ্ন। এমনই এক বাস্তবতায় বরিশাল সফরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়ে দিলেন তার স্পষ্ট বার্তা, তা হলো প্রকৃতি হারলে হেরে যাবে বাংলাদেশ। এই সফরে তাই প্রধানমন্ত্রী তার কর্মসূচির স্মৃতি নয়, রেখে গেলেন প্রকৃতিকে বাঁচানোর এক প্রতীকী অঙ্গীকার। পরে বাটাজোড়ে ফ্যামিলি কার্ড বিতরণ করেন সরকার প্রধান, কথা বলেন সুবিধাভোগীদের সঙ্গে। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। পরিদর্শন করেন বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া। এরপরই সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তারেক রহমান। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই প্রত্যেকটি গাছের, এই 350 গাছের যত্ন আমাদেরকে নিতে হবে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বরিশাল। চলমান বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পকে দুষছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন যে একটি বিশেষ দেশকে খুশি করতে শেখ হাসিনার রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকায় হাওড়ের মধ্য দিয়ে করা সড়ক নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বরেণ্য রাজনৈতিক সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের প্রয়াণে শোক পালন করছে বিএনপি।
সোমবার সকালে ব্যাজ ধারণ করেছে নেতাকর্মীরা, ওড়ানো হয় কালো পতাকা। কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পই দেশবাসীর জন্য কাল হয়েছে। ফ্যাসিস্ট সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন। তার অভিযোগ, একটি বিশেষ দেশকে খুশি করতেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে শেখ হাসিনা সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে বলেও দাবি তার। বারবার বলার পরেও সেই ফ্যাসিবাদী সরকার শোনেনি, কারণ তার সাথে একটি বিশেষ দেশের সম্পর্ক থাকার কারণে, তাদেরকে খুশি করার কারণে তিনি এটি জোর করে এটি করলেন। পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় সহায়তা দিতে সরকারের সঙ্গে বিএনপি নেতাকর্মীদেরও সামিল হওয়ার আহ্বান জানান তিনি। প্রত্যেকটি মানুষ, সচ্ছল মানুষ, তারা যাতে এই বন্যা দুর্গতদের সাহায্যার্থে সেখানে ত্রাণ পাঠানোর জন্য তার জন্য সকলে এগিয়ে আসেন। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারত বা বাংলাদেশ যেখানেই আত্মসমর্পণ করুন না কেন তাকে আগে কারাগারে যেতে হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারত থেকে দেয়ার তার বক্তব্য নিয়ে তিনি বলেছেন যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি কি বলছেন তা আমলে নেওয়ার কিছু নেই। আজকে দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এইসব কথা বলেছেন তিনি। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যেতে বাধ্য হওয়ার পর থেকে তাকে ফেরানো নিয়ে নানা তৎপরতা আলোচনা। তবে সম্প্রতি তার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যে পরিস্থিতি পেয়েছে ভিন্ন মাত্রা। এ প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কি বলছেন তা সরকারের আমলে নেয়ার কিছু নেই। একজন আসামি যদি দেশের বাইরে থাকে, তার সে আত্মসমর্পণ করুক বা না করুক, তার জন্য বিচার একই হবে। একজন আসামি কি বক্তব্য দেয় সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না এবং নিবে না। পাশাপাশি তাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলেও জানান শামা ওবায়েদ। বলেন, শেখ হাসিনা দেশে ফেরার ক্ষেত্রে আইনি প্রক্রিয়াই মুখ্য হবে। সরকারের পক্ষ থেকে অলরেডি এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে, যেভাবে যে কোনো দেশের সাথে আমাদের যে প্রক্রিয়া আছে ডিপ্লোমেসিতে, সেই প্রক্রিয়া চলছে। শেখ হাসিনা কিভাবে আত্মসমর্পণ করবেন সেটি সরকারের বিষয় নয়, সরকারের কাজ হচ্ছে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তো আমাদের যে প্রক্রিয়া, নাফিয়া ফারজানা, স্টার নিউজ। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান সহ আওয়ামী লীগের প্রায় 10 জন এমপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনগুলো যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পর্যালোচনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে চলতি মাসের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত অপরাধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ে অভিযুক্ত করা হয়েছে জানিয়েছেন তিনি। যখন ওবায়দুল কাদের বলছিলেন যে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে কারফিউ জারির এবং এটাও সিদ্ধান্ত হয়েছে শুট এট সাইট, তখন যারা যারা ছিলেন তাদের সবারই তো সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, দায় আছে। শাপলা চত্বর মামলার তদন্ত শেষ, আমরা রিপোর্টটা যাচাই বাছাই করছি। 10 থেকে 12টা মামলার ফর্মাল চার্জ আমরা খোলার সাথে সাথে দাখিল করতে পারব। আপনারা শিরোনামে শুনছিলেন, চট্টগ্রামে দিনে দুপুরে প্রকাশ্যে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয়েছে অফিসের আসবাবপত্র, কম্পিউটার সরঞ্জাম, পাশাপাশি লুট করে নিয়ে গেছে কয়েক লাখ টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদা না দেয়ায় এই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। সোমবার বেলা 12টা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দেশীয় অস্ত্রসহ 15 থেকে 20 জন প্রবেশ করে ইন্টারনেট প্রতিষ্ঠান ডিডিএন-এর অফিসে। এরপর চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোড এলাকার প্রতিষ্ঠানটিতে কয়েক মিনিট ধরে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয় কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রপাতি। আমাদের গ্লাস ভেঙে আপনার প্রায় 15-20 জন এট এ টাইম অফিসে ঢুকে গেছে। ঢুকে ওরা দা কিরিস নিয়ে, তারপর চাইনিজ কুড়ালটোর হাতে ছিল, আমাদেরকে বলছে আপনার এখনই বের হয়ে যান অফিস থেকে সব। এটা বলার পরে সব আপনার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এগুলোর উপর কোপ আছে। এই ইনসিডেন্ট আজকে হয়েছে, এটা কালকেও হতে পারে।
তো এটা নিয়ে আমরা সবাই খুব আতঙ্কিত আছি। আর আমাদের অনেক ক্ষতি হয়েছে, আপনাদেরকে অলরেডি আমি অনেকজনকে বলেছি যে আমাদের আসলে এই ক্ষতি আমরা কিভাবে পোষাবো আমরা ঠিক আসলে এখনো শিওর না আর কি। আমরা আশা করব এই বিষয়টা যাই হয়েছে সেটার সুষ্ঠু একটা পদক্ষেপ, তদন্ত খুব দ্রুত সম্ভব এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে করে সেম বিষয়টা পরবর্তীতে না ঘটে। প্রতিষ্ঠানের মালিকের অভিযোগ, 2 দিন আগে ডেভিড ইমন পরিচয় দেয় একজন হোয়াটসঅ্যাপে কল দেন। এককালীন 2 কোটি আর মাসে 10 লাখ টাকা করে চাঁদা দাবি করেন তিনি। 2 দিনের সময় বেঁধে দেওয়া হয় তাকে। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। আর আপনার বায়োডাটা সবকিছু আমার জানা আছে। 2 দিন পরে দেখবেন একটা করে কি হয় না হয় এগুলা। আপনার সাথে তো কথা বলার টাইম নাই, 2 দিন টাইম দিছি, 2 দিনের মধ্যে কি করবেন না করবেন এগুলো আপনি সিদ্ধান্ত নেন। হামলার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার কথা বলছে পুলিশ। অনেকগুলো ল্যাপটপ, পিসি, ফিঙ্গারপ্রিন্ট এসব ভাঙা অংশ আমরা পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমরা সিসি ফুটেজগুলি পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। সন্ত্রাসীরা ভাঙচুরের পাশাপাশি ক্যাশে থাকা বেশ কয়েক লাখ টাকাও লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। দেশের আর্থিক খাতে চলমান সংস্কার কাজে সন্তুষ্ট IMF। এই দাবি করে অর্থমন্ত্রী বলছেন যে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনারও বেশ অগ্রগতি হয়েছে। আজকে সকালে সচিবালয়ে IMF প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে পুঁজিবাজার সংস্কার এবং ট্যাক্স GDPর অনুপাত বাড়াতে সরকারের পদক্ষেপ আশ্বস্ত IMF। তবে নতুন পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। 2023 সালে বাংলাদেশ ও IMF-এর মধ্যে $4.7 বিলিয়ন ঋণ কর্মসূচি অনুমোদিত হয়। অন্তর্বর্তী সরকারের সময় তা বেড়ে হয় $5.5 বিলিয়ন। এই কর্মসূচির 6 কিস্তির মধ্যে 5টির বিপরীতে $3.64 বিলিয়ন ছাড় পায় বাংলাদেশ। তবে শেষ কিস্তিটি আটকে গেছে। বর্তমান সরকার বলছে আগের কর্মসূচির বেশ কিছু শর্ত জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, তাই সেই কর্মসূচি থেকে সরে এসে IMF থেকে নতুন ঋণ নিতে চায় বাংলাদেশ। এ নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করছে IMF-এর 11 সদস্যের প্রতিনিধি দল। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন 3 সদস্যের একটি দল। দীর্ঘ 1 ঘন্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী দাবি করেন নতুন ঋণ কর্মসূচি নিয়ে এ পর্যন্ত আলোচনা সন্তোষজনক অগ্রগতি হয়েছে। আমরা আজকে কোন ভিত্তির উপর আমার প্রোগ্রাম হবে ভিত্তিটা পরিষ্কার করছি। আমি যেগুলো বললাম এইসব ভিত্তির উপরে তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি। এর মাঝে IMF বিভিন্ন সংস্কার ইস্যুতে সন্তোষ প্রকাশ করেছে বলে জানান অর্থমন্ত্রী। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স GDP-তে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো এত বড় গ্রোথ হয়নি, মাত্র আমাদের 4 মাসের গভর্নমেন্টের এটা চেষ্টার ফলে। বর্তমান মূল্যায়নে সন্তুষ্ট হলে IMF প্রতিনিধি দল তাদের সুপারিশ ওয়াশিংটনের সদর দপ্তরে জমা দেবে। এরপর আগামী অক্টোবরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া সংস্থাটির বার্ষিক সভার পর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। নতুন ঋণের সম্ভাব্য পরিমাণ হতে পারে $4 থেকে $4.5 বিলিয়ন। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। বিগত সরকারের আমলে সারা দেশে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে উদ্যোগ নিচ্ছে সরকার। সংসদে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে একটি মডেল মসজিদ নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল 13 কোটি টাকা, তবে কোনো যৌক্তিক কারণ ছাড়া সেই ব্যয় বেড়ে দাঁড়ায় 21 কোটি টাকায়। তিনি বলেছেন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির অভিযোগ তদন্তে আন্তরিক সরকার। এই লক্ষ্যে শিগগিরই তদন্ত কমিটি গঠন করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল? এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার।